7 অক্টোবর। একটি তারিখ ফিলিস্তিনের ইতিহাসে লেখা থাকবে লাল একই সাথে কালো হরফে, কারণ এই দিনে হামাস যোদ্ধারা গড়েছিল এক ইতিহাস। সে সূত্রে সূচনা হয়েছিল ইসরায়েলি বর্বরতারও। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। তখন 2023 অক্টোবরের 7 তারিখ ইসরায়েলের একটি ভবনে এভাবেই আগুন জ্বলতে দেখা যায়, আর এই আঘাত হেনেছিল ফিলিস্তিনি রকেট। সেদিন হামাস যোদ্ধারা বীর দর্পে ইসরায়েলে ঢুকে সাহসের নতুন এক বার্তা দেয়। একই সঙ্গে এই হামলা দীর্ঘমেয়াদী এক যুদ্ধেরও সূচনা ঘটায়। ইসরায়েল হতভম্ব হয়ে পড়লেও তারা মুহূর্তেই হয়ে ওঠে দানবীয়। গাজার সীমান্তের কাছে বুলডোজার গড়িয়ে দেয় ইসরায়েল ও গাজার মধ্যকার সীমান্ত বেড়া। এদিকে হামাসের যোদ্ধারা তখন একটি ইসরায়েলি ট্যাঙ্কারের উপর উল্লাস করছে। ইসরায়েল এত বড় আঘাতের জন্য প্রস্তুত ছিল না, তাই স্বাভাবিকভাবেই হামাসের এই হামলায় তীব্র প্রতিক্রিয়া আসে তেল আবিব থেকেও। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেন এক ভাষণ। אזרחי ישראל, אנחנו במלחמה, לא במבצע, לא בסבבים, במלחמה. তারপরেই শুরু হলো ইতিহাসের এক কালো অধ্যায়। ইসরায়েল মেতে উঠল ভয়াবহ ধ্বংসযজ্ঞে। অক্টোবর 2023 গাজার আকাশ রেখায় একের পর এক বিস্ফোরণের শব্দ। বিলাসী বহুতল ভেঙে পড়ছে তাসের ঘরের মতোই। এ যেন নগর থেকে নরকে রূপান্তর হওয়ার এক বিমূর্ত চিত্র। তবে গবেষক সানাম ওয়াকিল মনে করেন, এর আগে ইসরায়েলের ওপর এত বড় সমন্বিত হামলা আর কখনো হয়নি। আমাদের মনে রাখতে হবে 7 অক্টোবর হামাস যে হামলা চালায় ইসরায়েলের ওপর হওয়া এত বড় ও এমন সংগঠিত হামলা আগে আর হয়নি। এতদিন ধারণা ছিল ইসরায়েলের নিরাপত্তা দুর্ভেদ্য, কিন্তু হামাস এক হামলায় ধারণাটিকে পুরোপুরি ভেঙে দেয়। অব্যাহত থাকল নৃশংসতার ধারাবাহিকতা। 17 অক্টোবর 2023 গাজার বুয়েরেত শরণার্থী শিবির। ধ্বংসস্তূপের কংক্রিট সরিয়ে মুমূর্ষ একজনকে উদ্ধারের চেষ্টা করছে গাজার মানুষ। চারপাশে জ্বলছে আগুন। শুধু বুয়েরেতই না, গাজার অনেক এলাকায় সেদিন নরক হয়ে উঠেছিল। রাফায় দেখা মেলে এক বৃদ্ধ বাবার, যিনি ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে হৃদয় বিদারক আর্তনাদ করছেন নিজের সন্তানের সন্ধানে। আরো একজনকে দেখা যায় সেখানে, তার সারা শরীরে ধ্বংসস্তূপের ছাই। এক শিশুর হাত ধরে তিনি এগিয়ে যাচ্ছেন অনিশ্চিত এক ভবিষ্যতের পথে। এই দৃশ্য প্রশ্ন ছুড়ে দেয় বিশ্ব দরবারেও। ব্যাপারটা নিয়ে কথা বলেন বিশ্ববরেণ্য নানা মহলের দায়িত্বশীল ব্যক্তিরা। It's a famine openly promoted by some Israeli leaders as a weapon of war. We start this press briefing in Geneva. বিশ্বনিন্দার পাশাপাশি জাতিসংঘ সোচ্চার হয় ইসরায়েলের বিরুদ্ধে। জাতিসংঘ সরাসরি বলে ইসরায়েল খোদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। That you have funded the food that could save them. The few hospitals that have somehow survived bombardment are overwhelmed. আসলে যুদ্ধের মাঠে ইসরায়েল এগিয়ে চলছিল, কিন্তু পরাজয় ঘটেছিল অন্যত্র। এমনকি জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনে যোগদানের নৈতিক সাহসও ছিল না তাদের। I find that there are reasonable grounds to believe that the threshold indicating the commission of the crime of genocide against Palestinians as a group in Gaza has been met. ইসরায়েলের পরাজয়ের চিত্র আরো একবার দেখল বিশ্ব। 26 সেপ্টেম্বর 2025 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে মঞ্চে দাঁড়ালেন। সেই মঞ্চ আরোহণই তার জন্য এক ঐতিহাসিক অপমানের সূচনা করল।
তার ভাষণ শুরু হতেই বিভিন্ন দেশের মুখপাত্ররা তীব্র ঘৃণায় কক্ষ ত্যাগ করা শুরু করেন। পুরো হল জুড়ে মৃতপ্রায় নীরবতা। বিশ্ব দরবারে নিজের কৃতকর্মের জন্য চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গ্রহণযোগ্যতা হারাতে হলো দেশটিকে। এ ব্যাপারটিও নজরে আসে গবেষক সানাম ওয়াকিলের। ইউরোপের জনমত এখন বদলে গেছে। এক সময় যারা ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমর্থক ছিল বা অন্তত চুপ থাকত, তারাই এখন কঠোর সমালোচক হয়ে উঠেছে। অনেকে গাজা ইসরায়েলের কার্যকলাপকে গণহত্যা বলছে। এই পরিবর্তনের ঢেউ যুক্তরাষ্ট্রেও পৌঁছেছে, যেখানে ইসরায়েলের প্রতি শক্তিশালী সমর্থনের দীর্ঘ ইতিহাস রয়েছে। স্থান জাভালিয়া, গাজা, 2023। তখনও সূচনা হয়নি এই রক্তক্ষয়ী যুদ্ধের। প্রাণবন্ত নগরটির ড্রোন ফুটেজ প্রমাণ করে সেখানকার জীবনের গতিময়তা। সেখানে শুধু জীবন আর জীবন। তার ঠিক 15 মাস পর, অর্থাৎ 19 জানুয়ারি 2025, সেই একই স্থানে ড্রোন ফুটেজ এটি। কেবল ধূসর ধ্বংসস্তূপ। বিশ্বাস করাই কঠিন যে এখানেও একসময় জীবন ছিল গতিময়। এখানেও ছিল প্রাণের উচ্ছ্বাস।